আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগৃহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব বিশেষ বিটিএন সংবাদ। ধনেহরি নির্বাচনে হিংসাকাণ্ডে স্থানীয়দের সাক্ষী গ্রহণ করলেন পুলিশ সুপার। নেতৃত্বে কড়া নিরাপত্তার মধ্যে ইভিএমে ভাগ্যবন্দি কাছাড়ের 7 আসনের প্রার্থীদের। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে শিলচর ও করিমগঞ্জে পড়ুয়াদের প্রতিবাদী কর্মসূচি। আরএসএসের বিশিষ্ট প্রচারক প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর স্মরণসভা শিলচরে আয়োজিত। বরখলার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 জন। ধনেহরি নির্বাচনী হিংসাকাণ্ডে রবিবার স্থানীয়দের সাক্ষী গ্রহণ করলেন পুলিশ সুপার। 1 এপ্রিল নির্বাচনের দিন সোনাইর ধনেহরির একটি ভোটকেন্দ্রে হিংসার ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছিল। বিজেপি প্রার্থী তথা বিধায়ক আমিনুল হকের উপর আক্রমণ ও পিএসওর গুলিতে 3 জন আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ প্রশাসন। শনিবার বিধায়কের 2 দেহরক্ষীকে জেরা করা হয়েছিল। রোববার স্থানীয়দের সাক্ষ্য গ্রহণ করা হলো। এদিন সন্ধ্যায় সোনাই থানায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সুপার বিএল মিনা ও অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস। পুরো ঘটনাটি শুনে তথ্য নথিভুক্ত করেন তারা। উল্লেখ্য, ইতিমধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। উধারবন্দের নেতৃত্বে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে কাছাড়ের 60টি আসনের প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএম। 1 এপ্রিল নির্বাচন সম্পন্ন হল কাছাড় জেলায়। প্রায় 1 মাস পর 2 মে ভোট গণনা হবে। উধারবন্দের নেতৃত্বে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে কাছাড় জেলার 7টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএম। ইভিএমের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিনরাত নেতৃত্বে পাহারা দিচ্ছেন। ইভিএম রাখা রুমগুলোকে সিল করে রাখা হয়েছে। জেলা প্রশাসনের তরফে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সময়ে সময়ে নেতৃত্ব পরিদর্শন করে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছেন। অন্যদিকে প্রার্থীদের এজেন্টরাও নেতৃত্বে রয়েছেন। এখন সবার চোখ রয়েছে এই 2 মের দিকে। শেষ হাসি কে হাসবে এর অপেক্ষায় সবাই। অনলাইন পরীক্ষার দাবিতে শনিবার শিলচর পড়ুয়াদের আন্দোলন চলল রাত পর্যন্ত। অনলাইনে পরীক্ষা নেওয়া ও টিডিসি পরীক্ষা স্থগিত রাখার দাবিতে শনিবার সকাল থেকেই শিলচরের ক্লাব রোডের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাশে পথ অবরোধ করেছিলেন পড়ুয়ারা। পরবর্তীতে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর দাবি না মানায় পুনরায় প্রেমতলা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। রাত প্রায় 10টা পর্যন্ত চলে সড়ক অবরোধ। দফায় দফায় সড়ক অবরোধের ফলে নাজেহাল হতে হয় যানবাহনের যাত্রীদের।
অনেক এজেড মানুষ আছে রাস্তাতে। আই ডোন্ট ওয়ান্ট देम টু হ্যাম্পার। লেট আস নট হ্যাম্পার देम। जितना हुआ है वी हैव डन एवरीथिंग। আজকে লিগে আমরা ছাড়ি দেই। আমরা যদি মানডেতে আমরা ফ্রুটফুল রেজাল্ট না পাই, মানডেতে উই উইল স্টপ। আমরা এক্সাম লাগে আমরা বন্ধ করাই। স্টুডেন্টস পাওয়ার, নেশনস পাওয়ার আমাদের কাছে আছে। লেটস নট মিসইউজ দিস। রাস্তাতে দেখেছি এজেড মানুষটা আছে, লেটস লিভ देम। লেট देम গো। ছুটি যাই আমরা এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোঅপারেশন। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্লিজ টক টু। সমগ্র দেশ জুড়ে কোভিড-19-এর ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত করার দাবিতে করিমগঞ্জের জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করলেন পড়ুয়ারা। সমগ্র ভারতবর্ষে যেভাবে কোভিড-19 বেড়ে চলেছে, সেই পরিস্থিতিতে অফলাইন পরীক্ষা অনুষ্ঠিত হলে ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কথা মাথায় রেখে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত করার দাবি জানিয়ে রোববার করিমগঞ্জের জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করলেন পড়ুয়ারা। বিষয়টি নিয়ে এদিন জেলাশাসককে একটি স্মারকপত্র প্রদান করেন তারা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পড়ুয়ারা কেবল আসাম বিশ্ববিদ্যালয়ের আওতায় যে সকল বিদ্যার্থী রয়েছেন তাদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে এবং যারা বাইরের তাদের অনলাইন পরীক্ষা না নেওয়ার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে তার তীব্র নিন্দা জানান। পড়ুয়ারা বলেন, অনলাইন পরীক্ষায় জেলাশাসকের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন জেলাশাসক। আজকে আমরা আমাদের ডেপুটি কমিশনার করিমগঞ্জের সাথে সাক্ষাৎ করেছি। আপনারা সবাই জানুন যে বিগত কয়েকদিন ধরে কোভিড-19-এর পরিস্থিতি যেরকম ভয়াবহ করে বেড়ে চলছে আসাম পুরো ইন্ডিয়াতে, এর জন্য আমাদের প্রোটেস্ট চলছে অনলাইন এক্সাম করানোর জন্য স্টুডেন্টদের। আর বিগত কয়েকদিন ধরে শিলচরে এবং সমস্ত বরাকবেলি ডিস্ট্রিক্টে কোভিড-19-এর জন্য ভীষণভাবে প্রোটেস্ট চলে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের ভালো করে ক্লাসও হয়নি। ইউনিভার্সিটি একটা ডিসক্রিমিনেট একটা ডিসিশন দিয়েছে যে ইউনিভার্সিটি আন্ডারে যারা স্টুডেন্ট আছে সবাই অনলাইন এক্সাম হবে, কিন্তু ইউনিভার্সিটির বাইরে যারা এফিলিয়েটেড কলেজ তাহলে সবাই অনলাইন এক্সাম হবে না। ভাইস চ্যান্সেলর এরকম একটা অটোক্রেটিক ডিসিশনের জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এর জন্য আমরা আজকে ডেপুটি কমিশনারের সাক্ষাৎ হয়েছি। ডেপুটি কমিশনার বলেছে যে উনি ফরওয়ার্ড করে দেবে চ্যান্সেলর জন্য, আর চ্যান্সেলরও বলেছেন যে যদি ডেপুটি কমিশনার ফরওয়ার্ড করে দেয় এটা নো অবজেকশন সার্টিফিকেট যে উনিও অনলাইন এক্সাম করাতে পারবেন। এর জন্য আজকে আমরা ডেপুটি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছি, আমাদের প্রিন্সিপাল স্যারের সঙ্গেও সাক্ষাৎ করেছি এবং স্যারও বলেছেন, ডেপুটি কমিশনার বলেছেন যে কলেজে কোনো অবজেকশন নাই, করিমগঞ্জ কলেজ বা বিভিন্ন কলেজ করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো অবজেকশন নাই অনলাইন এক্সাম করানোর জন্য। এর জন্য আজকে আমরা স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং স্যারকে একটা মেরনটা জমা দিয়েছি অনলাইন এক্সাম করানোর জন্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিশিষ্ট প্রচারক প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর স্মরণসভা শিলচরে। রোববার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীকে স্মরণ করল আরএসএস পরিবার। এ উপলক্ষে এদিন বঙ্গভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভারতমাতার প্রতিকৃতি সহ প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর জীবনী নিয়ে আলোকপাত করেন সংঘের অখিল ভারতীয় কার্যকারিণীর সদস্য ভাগাইয়াচি। এছাড়াও তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। অনুষ্ঠানে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। উল্লেখ্য, গত 24 মার্চ সকাল 6:10 দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গৌরীশঙ্কর চক্রবর্তী। 71 সালে গৌরীশঙ্কর চক্রবর্তী প্রথম স্নাতকোত্তর প্রথম শ্রেণীতে প্রিভিয়াস ক্লাস এসে ভর্তি হন। তো আমরা দুজন স্বয়ংসেবক ছিলাম, আমি এবং আমার সহপাঠী মনীন্দ্র সিংহ লহকর, রঙ্গিয়ার স্বয়ংসেবক। দুর্ভাগ্যক্রমে তাকে বেশ কয়েক বছর আগে তার বাসগৃহে হানা দিয়ে আলফা সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছে। সে আর ইহলোকে নেই। তো আমরা তিনজন স্বয়ংসেবক, 3টি শাখার মুখ্য শিক্ষক ছিলাম। আমি এবং গৌরীশঙ্কর দা একটা প্রভাত শাখা চালাতাম বেশ কিছু দূরত্বে। আর আয়ুর্বেদিক কলেজে একটি সায়ন শাখা চলত, সে মনীন্দ্র সিংহ চালাত। তো আমাদের পৃষ্ঠপোষক হিসেবে 3জন অধ্যাপককে পেয়েছিলাম। ডক্টর মীনাধর বরঠাকুর ভূগোল বিভাগের অধ্যাপক, বিপুলচন্দ্র শইকিয়া উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক এবং অ্যানথ্রোপোলজির অধ্যাপক সত্যনারায়ণ রত্ন। তাই সঙ্গে শাখা চলছে। এখন এই 1971 সালে
একবার পরম পূজনীয় তখনকার যে সরসংঘ চালক ছিলেন। বরখোলা সমষ্টির দুর্গাপুরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত 2 ব্যক্তি। বরখলার দুর্গাপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন শ্রীকুনা এলাকার মারুফ হোসেন বড়লস্কর ও আব্দুল মজিদ বড়লস্কর। আনুমানিক বিকাল 3টা নাগাদ বরখলা থেকে শ্রীকুনা যাওয়ার পথে AS11 DC 2644 নম্বরের টিপার ও AS11 T1276 নম্বরের স্কুটির মধ্যে সংঘর্ষে 2 জন আহত হন। স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। খবর পেয়ে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক টিপারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারুফের আঘাত গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাইলাকান্দি জেলার রতনপুর সহ বেশ কয়েকটি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি। চৈত্রে বিধ্বংসী ঝড়ে শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত। হাইলাকান্দি জেলার রতনপুর সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি। চৈত্রে বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ির উপর আছড়ে পড়েছে গাছ, বাঁশ ইত্যাদি। এছাড়া অনেকের ঘরের ছাদ উড়িয়ে নিয়ে চলে গেছে। তাতে এই এলাকার হতদরিদ্র মানুষের পরিবারগুলো বর্তমানে আকাশের নিচে দিন যাপন করছে। বিধ্বংসী ঝড়ের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান রতনপুর জিপির সভানেত্রী তাসনিম ফাতিমা। ঝড় তুফান দিয়েছে, সেই ঝড় তুফানে আমার রতনপুর জিপির কয়েকটি পরিবারের ঘর তছনছ করে দিয়েছে। কিছু মানুষের ঘর নিয়ে গাছের উপরে রেখেছে, কিছু মানুষের ঘর ক্ষেতের জমিনে রেখেছে নিয়ে। আমি খবর পেয়ে গিয়ে দেখে সবটা ভিডিও মোবাইল করে এনেছি এবং আমি আমার খুব গরিব দুঃখী মানুষ, মাটি কামড়া মানুষ, নদীর নৌকা দিয়া জাল বাইয়া মাছ মারিয়া খায়। এরা কোনো উপায় নাই, ঘর টোজা বানাইবার লাগে। একটা বাস লোয়ারও পরিমাণ টপিক নাই। এটা মানুষের ওলা দিনমজুরি মানুষ। রতনপুর পার্ট 2, রতনপুর পার্ট 1, বজন্তিপুর পার্ট 1, বজন্তিপুর পার্ট 2 এবং বন্দুকমারাতেও আমি খবর পেয়েছি কিছু কিছু করেছে, কিন্তু এইরকম করেনি। একজন হচ্ছে শেখ জলাল উদ্দিন, শেখ খলিল উদ্দিন, শেখ নুরুদ্দিন, শেখ হায়দর হোসেন, শেখ আনোয়ার হোসেন, শেখ রহিম উদ্দিন, শেখ হাজিরা বেগম, সালমান উদ্দিন লস্কর আর আরেকজনের নাম দিন লস্কর। এদের বেশি ক্ষতি এদেরই হয়েছে। আমি এখন আমার প্রশাসনের কাছে ওই দাবিটা তুলে ধরতাম রিয়াল যেন সার্কুল মারফতে আমাদের এই ঘরগুলা ভিজিট করে সরকার পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি আমার জেলাধিপতির কাছে, আমার কর্তৃপক্ষের কাছে আমি আকুল অনুরোধ করেছি যে এরা যে ঘর দুটা বানাই ক্ষতিপূরণ দেবার লাগে আমি বিশেষ অনুরোধ করি। রামকৃষ্ণনগরের পশ্চিম হরিনগর গ্রামের দুঃসাহসিক চুরি ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। রামকৃষ্ণনগর থানার অন্তর্গত পশ্চিম হরিনগর গ্রামের দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার এলাকার ঋষিকেশ রায়ের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে। দিনভর নানা কাজে বাইরে থাকার পর রাত 9:15 ঘরে পৌঁছে ঋষিকেশ রায় দেখতে পান যে তার বারান্দার গ্রিলের গেটের তালা ভাঙা। ঘরের ভেতরে গিয়ে দেখে নগদ 35,000 টাকা সহ সোনা গয়না, LCD টিভি, CCTV ক্যামেরা সহ আরও বহু মূল্যবান সামগ্রী চোরের দল চুরি করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসে। রামকৃষ্ণনগর থানা খবর পাওয়া মাত্র থানার ASI প্রশান্ত সিনহা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক তদন্ত করেন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। 9:15 আমি বাড়িতে আসি। বাড়িতে এসে গেইটে থাকার সময় দেখি যে আমার ঘরের বারান্দার গ্রিলের দরজার তালাটা ভাঙা এবং এখানে দেখি ঘরে ঢোকার যে মূল দরজা, সেই দরজার যে তালা সেটাও ভাঙা এবং দরজাগুলা একটু ফাঁক অবস্থায় ফাঁক করে রাখা। তখন আমরা সন্দেহ হয় যে হয়তো ঘরে কে বা কাহারা চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল আমার জিনিসপত্র। তখন আমরা সবাই ঘরে ঢুকে দেখি আমাদের ঘরের সব আলমারিগুলির তালা ভাঙ্গা, সব জিনিসপত্র লন্ডভন্ড করে এলো পাথর ছিঁড়িয়ে ছুটিয়ে আছে, সব লন্ডভন্ড করে রাখা। রামকৃষ্ণ থানার অধীনে, তাই রামকৃষ্ণ থানাতে ইনফর্ম করা হয়েছে
রাত্রে থানার স্টাফরা এসেছিল, এসে তারা তাদের নিয়মিত যা এনকোয়ারি করে গেছে। তো আজকে আমি এবং আমাকে বলে গেছে যে আগামীকাল অর্থাৎ আজকে 4 তারিখে আমি থানা থেকে একটা এজাহার জমা দেবো এফআইআর করার জন্য। তাই আমি একটু করেই আমি থানাতে যাব, সেখানে গিয়ে আমি আমার লিখিত এখন পর্যন্ত গতকাল রাত্রে তো মানে সন্ধ্যা আনুমানিক 7টা হবে আর কি, 7-8 ঘটিকা এইরকম হবে। কারণ আমি যখন 9টায় করে এসে গেছি তার আগেই শুরু হয়েছে। তো রাত্র হয়তো 7-8টা বা 8টার সময় হবে দেখানোর জন্য। আমি তো গত কিছুদিন থেকে আমি হার্টের সমস্যায় ভুগছি, তার সঙ্গে আমার পেটের মধ্যে একটা গলব্লাডার স্টোনও আছে, আমার মিসেসেরও আছে গলব্লাডার স্টোন। তো গত কয়েকদিন থেকে আমাদের পেটে একটা সমস্যা দেখা দিয়েছিল, পেটে ব্যথা, গ্যাস। তাই ভাবলাম হয়তো ডাক্তার সিদ্ধার্থ ভট্টাচার্য যিনি তো MS অপারেশন করেন, তো ওনার সঙ্গে আমরা কনসাল্ট করে আমাদের কী করা উচিত, আমাদের কীভাবে আমাদের গলব্লাডার স্টোনটা বের করা যায় সেই বিষয়ে আলাপ করার জন্য শিলচর গিয়েছিল। আচ্ছা, আপনার আনুমানিক একটা আমাদেরকে একটা দেন যে কত টাকার জিনিস আপনার ক্ষতি হয়েছে? কত টাকা তো এই মুহূর্তে বলা মুশকিল। আমি বললাম তো নগদ ধরুন 30 থেকে 35,000 টাকা হবে, আর হয়তো কয়েক ভরি সোনা হবে, রূপাও হয়তো তার রূপার অলঙ্কার তার মধ্যে কিছু আছে আর কি। আর বাদ বাকি সব না যেতে ওই জায়গাতে তো আমরা এখনো যেতে পারিনি, ওই আলমারিতে সব চেক করতে পারিনি। চেক করলে হয়তো আরও কিছু জিনিস হয়তো বেরিয়ে আসবে। ঠিক আছে। তিনি কোথাও দিয়েছিলেন যে ব্যবস্থা তিনি করবেন, কিন্তু তার কিছুক্ষণ পরে তার ওসি এখানে এলেন। তিনি আমাদেরকে বললেন যে ঘরের মধ্যে তো আপনারাও ঢুকেছেন এবং অন্যান্য গ্রামের পাড়া প্রতিবেশী মানুষ অনেকে ঢুকেছে, কাজে এই মুহূর্তে কুকুর এনে কোনো লাভ হবে না, বরং ভালো মানুষকে ধরবে, কাজে কুকুর না আনাটাই ভালো। এই জন্য তিনি বলে তিনি চলে গেলেন। চুরি হওয়া এখন আর আপনার কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। কারো উপরে? না, আমার কোনো সন্দেহ নেই। আর কত টাকার জিনিস আপনার চুরি হয়েছে সেটা তো সম্পূর্ণ হিসাব না করে বলা মুশকিল। আনুমানিক ধরুন টাকা হয়তো 30-35,000 টাকা হবে আনুমানিক নগদ। আর গয়নাগাড়ি তো হয়তো কয়েক ভরি হবে, সেটা তো পুরো হিসাব না করলে বলা মুশকিল। কারণ এখানে মিসেসের সোনার বালা ছিল, বাউরি ছিল, বা ছেলেরও আংটি, ব্রেসলেট, মিসেসের আংটি, কানের দুল ইত্যাদি। ভোট উৎসব শেষ হতে না হতেই চৈত্র সেলের বাজার সরগরম। বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস, আর এই মাসকে ঘিরে বাঙালির জল্পনা কল্পনার শেষ নেই। কারণ সাধারণত মেয়েরা তাদের পকেট মানি জমিয়ে বাজারে যান, কিন্তু বিধি বাম গত বছরও চৈত্র মাসে করোনা মহামারীর জন্য লকডাউন ছিল, যার জন্য চৈত্র সেলের বাজার বসেনি। এবারও দ্বিতীয় পর্যায়ের করোনার প্রকোপ বেড়েই চলেছে। এছাড়া এর মধ্যে গেল বিধানসভার নির্বাচন, এ নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন জনগণ। তাই চৈত্র মাসের 15 দিনের মাথায় ব্যবসায়ীরা চৈত্র সেলের বিভিন্ন জিনিসের রকমারি পসরা সাজিয়ে বসেছেন। কিন্তু ট্রাফিক ব্রাঞ্চের তরফ থেকে কিছু ব্যবসায়ীদের জিনিসপত্র সহ উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ এতে যানজট মাত্রা অতিরিক্ত হারে বেড়েই চলেছে, আর তার সাথে রয়েছে করোনার প্রকোপ। প্রয়াত হলেন শিলচর নতুনপট্টির বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, ধর্মপ্রাণ ও সংস্কৃতিপ্রেমী দীপক নারায়ণ চৌধুরী। চলে গেলেন শিলচর নতুনপট্টির বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী দীপক নারায়ণ চৌধুরী। শুক্রবার রাত 10:20 ব্যাঙ্গালোরে ছেলের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী রত্না চৌধুরী, পুত্র পার্নিপ চৌধুরী, কন্যা দেবাঙ্গনা চক্রবর্তী, পুত্রবধূ জামাতা, 2 ভাই, ভ্রাতৃবধূ, বোন, নাতি নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ। অমায়িক, ধর্মপ্রাণ ও সংস্কৃত প্রেমী দীপক নারায়ণ চৌধুরী সকলের কাছে পিকলুদা হিসেবে পরিচিত ছিলেন। শনিবার বিকেলে ব্যাঙ্গালোরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদ্যপ্রয়াত শিক্ষিকা মৌসুমী দাসের স্মৃতিচারণ সভা মহর্ষি বিদ্যামন্দিরে। শনিবার শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের বিজ্ঞান শিক্ষিকা প্রয়াত মৌসুমী দাসের স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। তার আত্মার শান্তি কামনায় 2 মিনিট নীরবতা পালন করে সবাই প্রয়াত মৌসুমী দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রয়াত মৌসুমী দাসের কর্মময় জীবন নিয়ে বক্তব্য পেশ করে সমবেদনা জানান সমিতা দত্ত। এছাড়াও প্রয়াত শিক্ষিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেদনা জানান শিক্ষিকা কস্তুরী পাল, সুজাতা দাশগুপ্ত, বেবী সেন, অদিতি ভট্টাচার্য, জয়া ভট্টাচার্য, শর্মিলা দাস, সুপর্ণা দাস প্রমুখ। 5 বছর আগে যখন আমাদের স্কুলে কয়েকটা সায়েন্স পোস্টার ভ্যাকেন্সি হয়েছিল, তখন আমরা যখন বায়োডাটা দেখছিলাম, মৌসুমী দাস ম্যাডামের বায়োডাটা দেখতে পাই।
with a brilliant result. More, I think 85%, 85% in arithmetic, and she was star holder and with a brilliant academic career. And she came from Delhi, so I called her for interview. To be very frank, today I will not speak the lie that she was a very good teacher. No, she was not a very good teacher. Now, why she was not a very good teacher, there is a reason behind it. She was not physically well any single time. First 6 months she was quite okay, and after that every time she was telling that she is not well. Various times I used to ask her that why you are taking so much leave, why you are not coming on time, and she is telling that my health is not well. And I used to tell her that you go to my doctor and show to him, then you will be okay. But she was every time telling that my brother is a doctor, so he is looking after me. What type of character she was having? She was a very submissive, but she was cooperative. In 5 years of her career in our school, I don't think so any teacher can tell her about her that she talked loudly, or she argued, or she did any such thing. She was not like that. Every time, whatever was telling to her, she used to listen everyone. জোর কদমে চলছে শিলচর ডিএসসি এর ক্রিকেট প্রশিক্ষণ শিবির। জোর কদমে চলছে শিলচর ডিএসসি ক্রিকেট প্রশিক্ষণ শিবির। সপ্তাহে 3 দিন বিভিন্ন গ্রুপের ছেলেমেয়েদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিলচর ডিএসসি ময়দানে। প্রশিক্ষণ দিচ্ছেন মুখ্য কোচ রাজীব দাস। জানালেন ক্রিকেট সচিব নিরঞ্জন দাস। তিনি জানান এছাড়াও আরও 5 জন প্রশিক্ষক রয়েছে শিবিরে। বিভিন্ন গ্রুপের প্রশিক্ষণার্থী থেকেও জেলা পর্যায়ের বিভিন্ন গ্রুপের দল তৈরি করা হয় বলে জানান ক্রিকেট সচিব। আমাদের রেগুলার যে ডিএসএর ক্রিকেট একাডেমি চলে পুরা সিজন, যেটা সপ্তাহে 3 দিন হয়, বুধ শনি রবি, ওই ক্যাম্পটাই চলছে। যেমন আজকে রবিবার, তার জন্য ওই ক্যাম্পগুলো আমাদের চলছে। এটা এজ গ্রুপ হলো 7 থেকে 16 বছরের স্টুডেন্টদের জন্য, যেটা ওইখান থেকেই আমাদের জুনিয়র লেভেলের ডিস্ট্রিক্ট টিম তৈরি হয়। তো ওইখানে আমাদের কোচ হিসাবে 6 জন কোচ আছেন। আমাদের চিফ কোচ রাজীব দাস, কোচ হিসাবে মুশারফ হোসেন লস্কর, দেবব্রত পাল। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ধনেহরি নির্বাচনে হিংসাকাণ্ডে স্থানীয়দের সাক্ষী গ্রহণ করলেন পুলিশ সুপার। নেট্রিপে কড়া নিরাপত্তার মধ্যে ইভিএমে ভাগ্যবন্দী কাছাড়ের 7 আসনের প্রার্থীদের। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে শিলচর ও করিমগঞ্জে পড়ুয়াদের প্রতিবাদী কর্মসূচি। আরএসএসের বিশিষ্ট প্রচারক প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর স্মরণসভা শিলচরে আয়োজিত। বরখলার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 জন। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।